হ্যালো গাইস। আজকে একটা ভালো এক্সপিরিয়েন্স ঘটনা বলবো। আমি কখনো এরকম ভিডিও সাধারণত করি না। আমি সবসময় সমস্ত এক্সপিরিয়েন্স আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেটা আছে সেখানে সঙ্গে টেক্সচুয়ালি লিখে তো ছবিতে কিছু লিখি, কিন্তু ওইভাবে কখনো লিখি না। কিন্তু এটা ভিডিও করা উচিত ছিল। এটা কিছুটা শিক্ষণীয় আমার কাছে অন্তত। আপনারাও দেখবেন বা তোমরাও দেখবে শেষ পর্যন্ত, যদি ভালো লাগে তো। 18 তারিখের ঘটনা, মানে এখন তো 12টা বাজে, 12টা বাজবে তো 19 তারিখ হয়ে গেছে। আজকে সকালে ঘটনা, 18 তারিখ গেছিলো। মোবাইল, আমার মায়ের মোবাইল, স্যামসাং A54, এটা হচ্ছে চুরি হয়ে গেছে ট্রেন থেকে। তাও আবার আমি তো স্কুলে, আমি জানিও না। মা ব্যাগ, ওই ট্রেনে উঠে দেখছি যে ব্যাগ থেকে ফোন পাচ্ছে না, ব্যাগের চেন খোলা। মা খুব প্যানিক করে গেছিলো তখন, যে কী করে এটা বের করবে, কী করবে। তো ট্রেনে যারা বাকি যাত্রীরা ছিলেন, মহিলা যাত্রী, লেডিস ডিপার্টমেন্টে উঠেছিলেন। অ্যাকচুয়ালি মা যাচ্ছিলেন ব্যারাকপুরে ডিআই অফিসে, স্কুলে কিছু কাজে। তো তারপর যারা বগিতে ছিল, রেল কম্পার্টমেন্টে, তারা কল করলো অনেকবার, কিন্তু পাওয়া গেল না অ্যাকচুয়ালি ফোনটা। তখন বুঝতে পারলেন মা যে ফোনটা উঠেই কেউ নিয়ে নিয়েছে, মানে ট্রেনে নেমে গেছে তারপরে নিয়ে। পরে একজনের নাম্বার থেকে ফোন করা হলো আমার বাবাকে। উনি চেম্বারে ছিলেন। তো উনি যখন পেলেন, তো উনিও প্যানিক করেছিলেন যে মোবাইলটার দাম তো আছে, কিন্তু তার থেকে বড় কথা ডকুমেন্ট আছে অনেক, যেগুলো ছিল অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো থানায় ডায়েরি করা হলো, মিসিং ডায়েরি। আর আর থানায় অনেকটা লেন্দি ভয়েসে করা হয়েছে, অনেক টাইম গেছে ওখানে, প্রায় 12টা থেকে 3:30 তো ওখানেই টাইম গেছে। তারপরে হচ্ছে বাকি টাইম যেটা ছিল 3:30টার পর থেকে প্রায় 5টা পর্যন্ত টাইম হচ্ছে ব্যাংকে সমস্ত অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছিল। আমি বাড়ি আসি 4:40 স্কুল থেকে। আমার 11-এর ক্লাস চলছে এখন স্কুলে। তো স্কুলে থেকে বাড়ি আসি আমি। এবার বাড়ি এসে শুনতে পাই এরকম একটা ঘটনা ঘটেছে। আমিও বুঝতে পারছি না ফার্স্টে আমি কী করবো। তারপর ভাবলাম যে না, আমি তো কিছু করে রেখেছিলাম মোবাইলে, আমার কিছু টেকনিক্যাল আমি কিছু করে রেখেছিলাম, আমি পেতে পারি। আর অ্যাকচুয়ালি মোবাইলটা ছিল পাসওয়ার্ড দেওয়া। সো যে নিয়েছিল সে মোবাইলটা সুইচ অফ করতেও পারবে না, আর মোবাইল ডাটা অন করা ছিল, তো মোবাইল ডাটা অফ করতেও পারবে না। পাসওয়ার্ড দিয়ে মোবাইলে এরকম করা যায় না। আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম। এবার আমি আমার নিজের মোবাইল যেটা ছিল, যে মেল অ্যাকাউন্টটা খুলেছিল, আমি টেকনিক্যালি ওটা হচ্ছে ট্রেস করলাম অ্যাকাউন্ট। ইভেন শুধু আমি এক্স্যাক্ট লোকেশনটাও পেয়ে গেলাম যে কোথায় হয়েছে। তো আমি আমার বাড়ির সাথে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, যে আমি যেভাবে করে পেতে হবে। পুলিশের সাথে মিসিং ডায়েরি করা হয়েছিল, কিন্তু যেহেতু অনেক লেটে কাজটা শুরু হয়ে, ওদের অপারেশন অনেক দেরি করে, তো আমি ভেবেছিলাম যে দেরি করলে আমি থাকতে পারবো না শান্তিতে, না তোমার ফ্যামিলি মেম্বারকেও শান্তি থাকতে পারবে, যে একটা মোবাইল হারিয়ে গেছে, এটা কী করে শান্তি। আবার অনেক যেটা ইম্পর্ট্যান্ট একটা মোবাইল যেটা। তো আমি বেরিয়ে পড়লাম, লোকেশন ট্রেস করে আমি পেয়েও গেছিলাম। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাঁচরাপাড়ার গণেশ পার্ক যেটা আছে, ওখানে 1 নম্বর স্টেশন যেটা, 1 নম্বর না, 2 নম্বর স্টেশন যেটা, ওইখান থেকে হয়েছে। গণেশ পার্কের যে রেলওয়েটা, ওইখান থেকে। সো ওখান থেকে পাওয়ার পর আমি ট্র্যাকটা করে দেখতে পেলাম যে মোবাইলটা চুরি হয়েছে যেখানে, আর সেখান থেকে 200 মিটার দূরত্বে, মানে যেখানে এই স্টেশনটা শেষ হচ্ছে, সেখানে মোবাইলটা পড়ে তো আছে, কিন্তু আমরা পাচ্ছি না। মোবাইলটা মিউট করে দিয়েছে। অফ করা যায় না, মোবাইলটা সুইচ অফ করা যায় না, কিন্তু মিউট করা যাবে, মিউট ভাইব্রেট এগুলো করা যাবে। আমি ওই লোকেশনেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমি মোবাইলটা খুঁজে পাচ্ছি না। আমি বাবাকে ফোন করলাম, বাবা আমি লোকেশন ট্রেস করতে পেরেছি, তুমি চলে আসো। বাবা আধা ঘন্টা পর এলো। আমরা খুঁজছি, লোকেশন ট্রেস করতে পেরেছি, কিন্তু জায়গাটা, এই যে লোকেশনটা খুঁজে পাচ্ছি না, যে কোন জায়গাটা, যেহেতু জায়গাটা বাবার মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে একটু একটু করে। আর যেহেতু মোবাইলটা অন করা ছিল, আমি এই জন্য ট্রেস করতে পেরেছিলাম, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আর যে চুরি করেছিল সে সিম কার্ডটা খোলেনি, এটা তার বোকামি ছিল। অবশ্য খোলেনি, ভালো কথা, আমি পেয়ে গেছি যদিও। তো আলটিমেটলি তারপর যখন এটা আমাদের মোট 3 ঘন্টা লেগেছিলো পুরো অপারেশন, আমি যে কাজটা করছিলাম এইভাবে। তো
আমরা একবার অন্য সাইডে যাচ্ছি, একবার ওই কাঁচরাপাড়ার যে মেইন রোড যেটা, ওখানে একবার দেখছি যে ওখানে পাওয়া যাচ্ছে নাকি, ওখানে কোনো লোক, যে আমি ফোন করছি, ফোন অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ফোনটা করছি, ফোনটা রিং হচ্ছে, ধরছে না। তো আমিও দেখছি যেহেতু এটা নড়ছে না, আমার যে পয়েন্টারটা নড়ছে না লোকেশনে, আমার না এখানেই কোথাও আছে। তো কাঁচরাপাড়ার ওখানে বললাম বাবাকে, বাবা দেখো তোমার যদি কোনো আনইউজুয়াল কোনো কারো বিহেভিয়ার লাগে তাকে নোটিস করো, আমি এদিকটা দেখছি, যদি ওখানে পাইনি আমরা। তারপরে আমরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম, এবার মনে হলো না কি আরেকবার দেখি। তো আরেকবার দেখার পর যেখানে ফার্স্ট আমি দাঁড়িয়েছিলাম, ফার্স্ট শুরুতে আমি জায়গাটা দেখাবো আমার ইয়েতে কোথায় ছিল, ওই জায়গাটার আশেপাশে উইদিন 50 মিটার, আমি জানি না মিটারের রেডিয়াস কতটা, এটা আমি বুঝতে পারি না যদিও। তো হ্যাঁ, ওই 10 মিটারে যেখান থেকে মারিছি সেই 10 মিটারের ডিস্টেন্সে ছিল এটা, আমি খুঁজে পাচ্ছি না। আর যারা চুরি করেছিল তারা যেটা দেখছে মানে কাজও হচ্ছে না, যারা ছুঁড়ে ফেলে দিয়েছিল মোবাইলটা জঙ্গলের ভেতরে। সো আলটিমেটলি হচ্ছে তারপরে আমরা যখন গেলাম, ওই পেছনে অনেকগুলো ঝুপড়ি ছিল, তো বাবা যাওয়ার জন্য বলছিল। তো আলটিমেটলি পরে ওখানে যাওয়া হয়নি প্রথমে, পরে যখন ফিরছি আনলাম, বাবাকে বললাম বাবা আরেকবার চলো আমরা ঘুরে দেখে আসি। এবার একটা বাড়িতে আমরা বাবার পাচ্ছিলাম, লোকেশনটা পাচ্ছিলাম একটা। আর একবার যখন আমি রিফ্রেশ করি তখন এখানে একটা টুইস্ট আছে, যখন আমি লোকেশনে এবার ট্রেস করছি, আমার মা রিলায়েন্স স্টোরে গিয়ে ওই নাম্বারটা ব্লক করে দিয়েছে, যে ডুপ্লিকেট সিম যে নাম্বারটা নেওয়া হয়েছে যদিও, কিন্তু যে নাম্বারটা দিয়ে আমি ট্রেস করছি মায়ের, যেটাতে মোবাইলটা অন আছে, ওটা বন্ধ করে দিয়েছে। এবার আমিও রেগে গেছি, আমি বলছি তুমি আমাকে বলতে পারতে মা একবার যে তুমি এরকম করছো, তাহলে আমিও সেই মতো স্টেপ নিতাম। তুমি কেন আমাকে একবার আমি জানতে পারতে, আমি আবার কীভাবে টেস্ট করবো। প্রথম 45 মিনিটস আমরা ওভাবে খুঁজছি, বাকি যে টাইমটা ছিল, বাকি যে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিল, সেই 1 ঘন্টা 1.5 ঘন্টাটা পুরোটাই হচ্ছে লাস্ট হচ্ছে বন্ধ করার আগে যেটুকু, যে লাস্ট লোকেশন যেটা আমি পেয়েছিলাম, ওই লোকেশন দেখেই খুঁজছে আন্দাজে, লাস্ট এটুকু পুরো আন্দাজে। আমরা এই যে লোকেশনে বুঝতে পারছি না যে কোথায়, পুরোটাই আন্দাজে, পুরোটাই হচ্ছে যে নিজের ডিটেকটিভের খেলা খেলছি আমরা, সেই পাজেল যেরকম হয় না ওরকম। আমি খুঁজে যাচ্ছি এবার, তো একটা বাড়িতে লোকেশন পেলাম, দেখাচ্ছি যে লাস্ট আমার যে 45 মিনিটস আগে যে লোকেশন, 45 মিনিটস যে লোকেশনটাকে দেখিয়েছিল। তো আমি বললাম বাবা যেখানে, বাবা ঢুকতে যাচ্ছিলো বাড়িতে, আমি বললাম বাবা যেও না, কিছু হতে পারে, আমাদের উপরও অ্যাটাক করতে পারে। তো আমি কিছু না ভেবে আমি আমার এনজিও যে টিম আছে, আমি আমার এনজিও টিমকে কল করলাম, অ্যান্ড থ্যাঙ্কস টু রাহুল দা অ্যান্ড দীপ দা। আর একজন উনি ছিলেন, ওনার নাম আমি যদি ভুলে গেছি, মানে ওনার নাম আমি জানি না, উনি খুবই সাহায্য করেছেন ওরা তিনজনে। আমি বললাম দাদা এরকম হয়েছে, তুমি পারলে আসো। দাদা এলো, আমি বললাম এই ব্যাপার, তুমি একটু দেখো যে। তারপর হচ্ছে যখন ঢুকলাম, ওই বাড়িতে 3জন ছেলে ছিল। ওই 3জন ছেলে যখন আমরা একটু জিজ্ঞাসাবাদ করলাম, আমরা বললাম আমরা সাইবার ক্রাইম থেকে এসেছি। তো ওই 3জন ছেলে যারা ছিল তারা বললো আমাদের তো এরকম কিছু হয়নি, আপনি বরং এই ভেতরে দেখতে পারেন। তো আমরা বললাম তোমরাও দেখো, তোমরা সাহায্য করো। তো ওখানে ছিল একজন সিভিক ভলেন্টিয়ার, উনি আমার মাকে চেনেন। প্রথমে বুঝতে পারিনি আমি মানে কারা আমরা, পরে বললাম। বললাম আচ্ছা উনি তো, আমি তো ওনাকে চিনি, আমি তো ম্যাডামকে চিনি। আমি বললাম হ্যাঁ উনি আমার মা হয়। আর তো আমি বাবাকে দেখে বললাম আমার হাজব্যান্ড, যে আমার বাবা। তো বললাম, তো আলটিমেটলি যাদের বাড়িতে আমরা প্রথমে গিয়েছিলাম তাদের মধ্যে কে একজনই চুরি করেছিল, যে যখন পাচ্ছে না তখন সেটাকে ফেলে দেওয়া হয়েছিল। তারপরে চোখাচোখি হয়েছে ওদের মধ্যে, অ্যাকচুয়ালি কাহিনিটা এরকম, তো চোখাচোখি হয়েছে একটু, যে পরে আমার এনজিও টিমে বলছে যে, কারণ যারা ছিল ওরাই বলছে যে আপনি একবার এখানে দেখুন এই ঝোপটার মধ্যে, ওরাই করেছিল অ্যাকচুয়ালি। পরে আমার এনজিও টিম সন্দেহ করেছে, আমার কিছুটা খটকা লেগেছিল। আমার এনজিও টিম প্রথমে আমাকে বলেনি আমার যে ওটা সামনে। তারপর যখন ওই সিভিক ভলেন্টিয়ার যিনি ছিলেন, উনি খুবই ভদ্রলোক ছিলেন, থ্যাঙ্কস টু হিম, যে এরকম মানুষ পৃথিবীতে বেঁচে আছে, অ্যান্ড থ্যাঙ্কস টু রাহুল দা আমার এনজিও টিমও, যে এরকম মানুষ বেঁচে যারা সাহায্য করে এখনও মানুষদের, নিজের স্বার্থটা আগে না ভেবে। এরকম মানুষ সত্যি পাওয়া যায় না। ওনারাও আমাদের, যিনি সিভিক ভলেন্টিয়ার উনিও আমাদের অনেকক্ষণ ধরে দেখছিলেন যে আমরা কী করছি। আর পরে হচ্ছে
যখন খুঁজে পাওয়া গেল, দীপদা, আমার এনজিও টিমের মেম্বার দীপদা, লাস্টে যে ইয়েটা ছিল, জঙ্গলটা ছিল, ওই জঙ্গলে একটা সাইডে আমরা দেখছিলাম, দীপদা আরেকটা সাইডে দেখছিল, সব এরকম। তো কোনোভাবে দীপদাটা সাদা মোবাইল দেখতে, মোবাইলটা কালারটা ছিল সাদা ডিফারেন্ট, বলছে আমাকে জিজ্ঞেস করলো কী কালারের মোবাইলটা, আমি সাদা বলছি পেয়েছি দিয়ে বেডের এটাকে জায়গাটা পরিষ্কার করে বের করা হলো ফাইনালি। সো পরে যখন আমরা চাটা খাওয়ালাম লোক, যেরকম একটা মোবাইলটা পেয়েছি, একটা আনন্দ মুহূর্ত এটা। অনেক অনেক কষ্টের পর এটা পেয়েছি, প্রায় 3 ঘন্টা ধরে আমরাই কাজ করেছি এটা। প্রথম হচ্ছে 1 ঘন্টা ধরে আমি আর বাবা, তার আগে আধা ঘন্টা আমি একা, তারপরে ওরা যখন এলো, ওরা অ্যাকচুয়ালি এসেছে 5টা থেকে কাজ শুরু করেছি, প্রায় এরকম 7টা নাগাদ, পৌনে 7টা নাগাদ ওনারা এসেছিলো আমার এনজিও টিম। তো তারপরে যখন কথা হয় আমার স্ত্রী ভলেন্টিয়ারের সাথে, তো কোনোভাবে উনিই বললেন যে ওরাই করেছে অ্যাকচুয়ালি। যাই হোক, আমরা কিছু বললাম না যারা করেছে, কারণ ওরাও সাহায্য করেই ছিল আমাদেরকে। এবার এটা একটা শিক্ষণীয় বিষয় যে মোবাইল যখনই আপনারা ট্রেনে উঠবেন বা তোমরা যখন ট্রেনে উঠবে, প্লিজ মোবাইলটা যেন হাতে কাছে রেখো। ব্যাগটা চেনটে লাগানো থাকলেও যেন বাবা খেয়াল রাখো যেন ব্যাগ নিয়ে না নেয়। আমার মায়ের ক্ষেত্রে আমার 16 বছর বয়স থেকে বাড়ি যাতায়াত শুরু করেছে, তার সত্ত্বেও মায়ের সাথে এরকম ঘটনা ঘটলো। আর আমার যারা বন্ধু বান্ধব আছে, আমার জুনিয়ররা অনেকে স্টেশনে অনেকে দূরে পড়তে যায়, তাদেরকেও বলছি যখনই মোবাইল তারা ব্যাগে যখন রাখবে, সো ব্যাগে রাখার সময় যেন অবশ্যই দেখবে যে আদৌ ঠিকঠাক করে আছে কি না। দরকার, আর সবচেয়ে ভালো হয় যদি ভেতরের দিকে কোনো জেনে রাখো। আমার মার এত বছর এক্সপিরিয়েন্স হওয়া সত্ত্বেও এরকমভাবে ট্রেনটা এভাবে চুরি হলো। আর আমার বন্ধু বান্ধব তো আমার বয়সী বেশি, 16-17 বয়স যারা আছে, 18, আমার তো যা শুরু হয়েছে জীবন। আর বাকিও যারা আছে আমার থেকে অনেক বড় বড়, তাদেরকেও বলছি যে একটু ভেতরের দিকে রাখতে আর সবসময় অ্যালার্ট থাকতে। সো এই যে একটা এক্সপিরিয়েন্স হলো, আমি জানি না এখন এটা আমি কী করে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেন্ড করবো। অলরেডি 12 মিনিট 17 সেকেন্ড হচ্ছে, 30 সেকেন্ড করে যায়, আমি জানি না, তো চেষ্টা করবো এটাকে স্প্রেড করার জন্য। দ্যাটস ইট।